আল্লামা মির্জা আব্বাস ঢাকা হাটে চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, দুর্নীতি করে এবং এই যে গণপূর্ত মন্ত্রণালয়ে টেন্ডারবাজি করে। জাতীয় নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা কোন দলটি পাবে এটি আসলে আগে ভাগে এখনো বলা যাচ্ছে না। এটি আমার বাংলাদেশের অনেকগুলি নির্বাচনের মধ্যে এই নির্বাচনটাকে এই কারণে বিউটিফুল মনে হচ্ছে। আমরা এখনো জানি না আসলে সংখ্যাগরিষ্ঠতা কোন দলটি পাবে। একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, সেটি আমরা আশা করছি, সেটি হয়তো আমরা পাবো, কিন্তু এই নির্বাচন নিরাপদ হবে কিনা, এই নির্বাচন সুষ্ঠু হবে কিনা, সেটি নিয়ে নানা রকম আলোচনা চলছে। সরকারের সক্ষমতাও কি সেগুলি নিয়েও আলোচনা থাকছে। ভোটাররা এইসব নিয়ে ভাবছেন কিনা, রাজনৈতিক দলগুলোর সাথে ভোটারদের সম্পর্কটার মাত্রাও কি, এগুলি নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সাথে রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস। আমাদের সাথে আরো থাকছেন রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী। আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই, আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা, আপনি আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন সেই জন্য। আপনি আমাদেরকে বলছিলেন, আমাদেরকে না সবাইকেই বলছিলেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না, সেই বক্তব্য এখনো আছে কিনা? গতকালও আপনার একটা বক্তব্য এরকম ছিল, মানে ইসি ঘেরাও করে কমিশনকে পদত্যাগ করানো হবে, এই বিষয়ে দলীয় কর্মসূচি কোথায়? এটা আপনাদের দলীয় কর্মসূচি কিনা? আমরা এই ব্যাপারে একটু কনফিউজ কোথায় থাকি জনাব পাটোয়ারী। এনসিপির আসলে মুখপত্রকে আমরা অনেক সময় দেখি, মানে কেউ একটা এরকম কথা বলতেছেন, পরে আবার আরেকটা কথা বলতেছেন। আমরা এইটার কারণ কি? মানে আপনি কি দলের মধ্যে সমালোচিত হন আপনার কিছু কথার জন্য? অনেকেই বলে থাকেন যে আপনি খুব ডাইরেক্ট কথা বলেন, অনেকে বলে থাকেন আপনি আপনার কথায় আবার অনেক সময় একটু অ্যারোগেন্সও প্রকাশ পায়। দুইটা বিষয় যদি আপনি বলেন, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না সেটার ব্যাপারে আপনি আসলে এক আছেন কিনা, ইসি ঘেরাও করে কমিশনারকে পদত্যাগ করানো হবে, এই বিষয়ে দলীয় কর্মসূচি কবে? প্রথমত আপনি যেটা বলছিলেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না, আপনি এটার আংশিক বক্তব্য তুলে ধরেছেন, সেকেন্ড অংশটা বলেন না। সেকেন্ড অংশটা বলেছি যদি বিচার সংস্কারের গুলো একটি সুষ্ঠু প্রক্রিয়া না হয় তাহলে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না। তো ফাহাম ভাই যেটা বলছিলেন যে বিএনপি তো গভর্নমেন্ট ফর্ম করতে যাচ্ছে বা রুল করে, তা আমরা তো এক বছর সরকার কেমন চলতেছে বা কি করতেছে এগুলো খুব ভালোভাবে দেখতেছি। আপনার বিএনপি যে ফর্ম করবে, এনসিপি ছাড়া আবার বিএনপি ফর্মও করতে পারবে না গভর্নমেন্ট, এবং এখন একটু সন্দিহান রয়েছে যে আসলে সামনে কি করতে যাচ্ছে। তো কিছু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট বলি, এগুলো তো আপনি যেহেতু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট গুলা পেতে চাচ্ছেন, এখন যেটা জামায়াতে ইসলামী প্রভিশনাল যে কনস্টিটিউশনাল যে অর্ডার চাচ্ছে, এটা কিন্তু পিওসি বেসিক্যালি এটা পাকিস্তানে হয়েছিল। তো সেখানেও আমাদের কিছু রিজার্ভেশন রয়েছে, বিকজ দ্যাট পিওসির মাধ্যমে কিন্তু মার্শাল লর একটা সুযোগ সৃষ্টি হয়েছিল, তো সেখানে আইয়ুব খান ক্ষমতা এসেছিলেন, আর অনেকগুলো কাহিনী ঘটেছিল। এবং জামায়াত ইসলামের যে পলিটিক্স সেখানের মধ্য দিয়ে কিন্তু বিপ্লব বা যে কোনো কেওয়াজ হলে তাদের অনেক বেশি প্রফিট হয়, যেহেতু এটা রেভলিউশনারি ক্যাডার ভিত্তিক অর্গানাইজেশন। আমরা সেই জায়গাতেও খুব কনসার্ন থাকি যাতে এই ধরনের কোনো পরিস্থিতি সামনে সৃষ্টি না হতে পারে। সেকেন্ড যেটা হলো, বিএনপি বলছে যে একটি মানে 5 তারিখে একটা মিটিং হওয়ার কথা, সেখানে হোপসো বিএনপি এই পর্যায়ে এসেছে। আমি যতটুকু জানি তারা রাজি হবে যে একটি প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে এই প্রসেসটা আগানো, এবং ভবিষ্যতে সংসদে এসে তারা এই জিনিসটা করবে। তো এখন পর্যন্ত মানে এটার কিভাবে খুব ভালো করে সম্পন্ন করবে, এটাতে বিএনপিও একটি ভালো সলিউশন দিতে পারে নাই, জামায়াত ইসলামী একটি সলিউশন দিতে পারে নাই। আমি আলী রিয়াজ স্যার থেকে শুরু করে বাংলাদেশের মানে বিএনপির যিনি থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে লিগ্যাল ক্ষেত্রে ওনারা বুদ্ধি পরামর্শ নিয়ে থেকে, বোরহান স্যার, রিদওয়ান স্যার থেকে শুরু করে জামায়াত ইসলামীর যারা বুদ্ধি নিয়ে থাকে, শিশির মনির, সবাই থেকে একটু কথা বলার সুযোগ হয়েছিল। সেই জায়গা থেকে যতটুকু বুঝি, ওনারা হয়তো পলিটিক্যাল কারণে জায়গাটা বলতেছে, কিন্তু যখন আমরা তাদের সাথে তর্ক বিতর্ক এবং আলোচনার মধ্যে যাই, আমরা যে প্রপোজিশনটা দিয়েছিলাম নিউ কনস্টিটিউশন, সেই জায়গাটা ওনারা অনেকাংশে এগ্রি বা সম্মত হয়। কারণ বাংলাদেশের সত্যিকার অর্থে যদি আমরা ডেমোক্রেটাইজেশন এবং আমাদের অতীতের যে ইনস্টিটিউশনালের যে ভেঙে পড়ার দুরবস্থা থেকে বেড়ে আসতে চাই, সেই জায়গা থেকে ফাহাম ভাই একটি কথা বলেছিলেন একটু আগে, আমি ফাহাম ভাইকে খুবই সম্মান করি, যে বলেছিলেন নিয়মের মধ্যে থাকতে চান। তাহলে এই গণঅভ্যুত্থানকে পিপলকে আপনি ওয়েলকাম জানাইছেন নাকি জানান না? তাহলে আপনি নিয়মের মধ্যে থেকেই 5 বছর পরে যে ইলেকশনটা হবে সেই ইলেকশনের প্রসেসের মধ্যেই আপনি শেখ হাসিনাকে বিদায় করতেন, এবং গত 3টি ইলেকশনে আপনার এত ভোট ব্যাংক থাকা সত্ত্বেও আপনি নিয়মের মধ্যে থেকেই শেখ হাসিনাকে আপনি বিদায় করতে পারেন, মানে এবং শেখ হাসিনা হলো নিয়ম ক্রস করে ফেলছে। মানে আমি যে এজেন্সটা বলতে চাচ্ছি, আপনি কোশ্চেনটা করেছিলেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা। তো আমরা যদি লিগ্যাল পার্সপেক্টিভ ওয়েতে দেখি, বাংলাদেশ 5 আগস্টে গত বছরের যে জায়গাটা ছিল এখনো কিন্তু ওই জায়গাটা রয়ে গিয়েছে, এখনো 106 এর নিয়মের ব্যত্যয় করেই তো এই কাজগুলো এখন হচ্ছে, এবং সংবিধানের অধিকাংশ জায়গাটাই কিন্তু হলো
অলরেডি এটা আছে নাকি নাই। কোনো কাজ সংবিধানের অধীনে হয়, কোনো কাজ সংবিধানের অধীনে হয় না, এবং বিএনপি ওই কাজগুলোতে সন্তুষ্ট না, কিন্তু রয়েছে। কিন্তু তাহলে কিন্তু আপনি- জনাব নাসিরউদ্দিন আপনি পাটোয়ারি, যদি- আমি একটা জিনিস বুঝছি, আপনারা তো সংবিধানটারই ছুঁড়ে ফেলে দিতে চাইতেছেন বা সংবিধানটা আপনারা মানতে চাইতেছেন, তো সেই সংবিধানে এটা সংযুক্ত হোক এইটারই আপনারা এত বেশি গুরুত্ব কেন দিচ্ছেন? ডক্টর সালাম কিন্তু বলতেছিলেন যে এইটা নিয়মের বাইরে গিয়ে উনি বলতেছেন যে সংবিধানের চেয়েও কিন্তু এই আন্দোলন, এই অভ্যুত্থান, এই প্রমিস পোস্ট 5 আগস্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু আপনারা সেই সংবিধানটার মধ্যে এটা চাইতেছেন কেন, যে সংবিধানটা আপনারা ফালা আমরা দিতে তো- চান? আপনি হয়তো মিস করেছেন, আমাদের জি। প্রস্তাবনাটা ছিল গণপরিষদ। আমরা তো এই সংবিধানের না না, মধ্যে থেকে গণপরিষদ চাই না, না। মানে এই যে এখন ইমপ্লিমেন্টেশনটা কখন হবে সেইটা আপনারা প্রেসিডেন্সিয়াল অর্ডার করেই কেন এটা চাইতেছেন, মানে কারণটা কি? আমরা তো প্রেসিডেন্সিয়াল অর্ডারের কথা বলি নাই, আমরা তো বলেছি নিউ কনস্টিটিউশনের মধ্য দিয়ে হোক, নিউ মানে কনস্টিটিউশন সবকিছু। জি, আমরা তো গণপরিষদের কথা আপনার বলে নতুন করে এখন মানে গণপরিষদের কথা বলতেছেন যে গণপরিষদ করে হোক। এটা আমরা নতুন করে না, এটা এটা না, না, আমরা বুঝতে পারতেছি, মানে- কনসেনসাস কমিশনে আমরা যে প্রস্তাবনাটা দিয়েছিলাম সেটার মধ্যে আমরা গণপরিষদ একদম সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে নতুন করে সবকিছু রিস্টার্ট করার কথা বলেছিলাম। এখন যেটা হতে যাচ্ছে, এখন আমি যতটুকু কথা শুনেছি যে তারা একটি প্রেসিডেন্সিয়াল অর্ডার করবে এবং ইলেকশনের সময় গণভোটের একটা প্রস্তাবনা নিয়ে আসতে চাচ্ছে। সেখানে পিপলস উইলে থাকতে পারে, অর্থাৎ না তারা গণপরিষদ, না তারা অ্যামেন্ডমেন্ট। কারণ বিএনপির যে কথাটা বলেছিল আমরা সেখানে অবজেকশন দিয়েছিলাম, কারণ আচ্ছা, সংবিধানের আমার একটা basic ছোট যে প্রশ্ন, structure আমার একটা সেটাই ছোট চেঞ্জ প্রশ্ন, হয়ে গেছে। আমার মানে আপনারা যদি গণপরিষদের নির্বাচন চান বা গণপরিষদটাই যদি আপনারা চান, তাহলে বর্তমান যে সংবিধান আছে সেইটা কতদিন পর্যন্ত অ্যাক্টিভ থাকবে, নতুন একটা সংবিধান না হওয়া পর্যন্ত? গণপরিষদ যখন আমরা বলি তখন যখন গণ অভ্যুত্থানটা হয়ে গেছে পিপলস উইলের মধ্য দিয়ে, তখনই তো সব সংবিধানটা বাতিল হয়ে গিয়েছে। বাতিল হয়ে গেছে তো, কিন্তু- তাহলে এখন আপনি জি, বাতিল হয়ে গেছে। এখন আপনি বিচার কাজ, বাংলাদেশ সরকারের কাজ, সেটা কি দিয়ে চালাতেছেন তাহলে? এটা তো আমরা অনেক আগ থেকে বলে আসছি যে একটি যদি ঘোষণাপত্র হতো অথবা একটি পেপার হতো যেটা সবার মধ্য দিয়ে এবং সেটার মধ্য দিয়ে বাংলাদেশ পরিচালনাটা হলে ভালো হতো। এখানে তো আমরা তো আমাদের জায়গা থেকে সরি নাই। আচ্ছা, এবং আমরা বুঝতে পারছি, সে বিষয়ে কিন্তু বলে আপনার আসছি। জায়গা থেকে সরেন সেটাতে, নাই, কিন্তু আপনারা মানে আজ যাই হোক, আমি এটা নিয়ে আর আপনার সাথে বিস্তারিত কথা নিশ্চয়ই আরেকদিন বলবো। আমি আপনাকে আপনার দুটা কথা বা আপনাদের দলের দুইটা কথা একটু স্মরণ করে দিতে চাই। যে আপনাদের দলের একজন নেতা সামান্তা শারমিন, তিনি খুব যুগান্তরকে বলেছেন যে নির্বাচনের আগে বিশেষ প্রকল্প ফাঁস করা হবে। আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাইবো যে সেই বিশেষ প্রকল্পটা আসে কি। আপনারকে আমরা কোট করছি, যেখানে আপনি বলতেছেন যে বেশ কয়েকজন উপদেষ্টা দুর্নীতিতে জড়িয়েছে, অনেকের আত্মীয় স্বজনের খবর আমরা পাচ্ছি, উপদেষ্টাদের কে কে দুর্নীতির সাথে যুক্ত হয়েছে তা জনগণের সামনে প্রকাশ করবে এনসিপি। এগুলি এনসিপির নিজস্ব, মানে আপনাদের নিজস্ব, আপনারা যারা এনসিপির নেতা আছেন তাদের নিজস্ব ভাবনা নাকি এনসিপির দলীয় ভাবনা, এইটা একটু আমরা আপনার কাছ থেকে শুনবো। প্রথমত দুইটা বিষয়, আমাদের পলিটিক্যাল এরিনাতে যারা লিডার বা বিএনপি অ্যাক্টিভিস্ট বলেন বা জামায়াতের পলিটিক্যাল লিডার বা অ্যাক্টিভিস্ট, ছোট মুখে বড় কথা, তাদের মধ্যে দুইটা বিষয়, একটা হলো চাতুরতা আর একটা হলো অজ্ঞতা। তো আমি যেভাবে মির্জা ফখরুলকে দেখি, উনি ছাত্র ইউনিয়ন করছে তো উনি হয়তো প্র্যাকটিক্যালি চিন্তা করেন না। আমি আবার এখানে ওনার কিছু অজ্ঞতা আছে। ওনাকে এক রাতে পুরো বাংলাদেশের হলো স্টুডেন্ট সোসাইটি একটা কথা বলার কারণে ওনার বিরুদ্ধে ক্যাম্পেইন করছিল, তখন আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, ডোন্ট ডু ইট, হি ইজ দা গণ অভ্যুত্থানে ওনার বড় অনেক অবদান রয়েছে, বলে সবাই এটাতে নীরব থেকেছে। উনি কয়েকদিন আগে ইন্ডিয়ার প্রশ্নে যে সাক্ষাৎকারটা দিয়েছেন, কথা বলেছেন, এটা পরবর্তীতে এআই নাকি এআই না, কিন্তু এটা জনমনে একটা দোয়াশা সৃষ্টি করেছে। কিন্তু বিএনপির মধ্যে অথবা আমাদের পলিটিক্যাল এরিনাতে চতুর একজন লোক আছেন, সেটা হলো সালাউদ্দিন। যদি অজ্ঞ বলি, না, অজ্ঞতার জায়গা থেকে, সরি মাই আমাদের যা আমরা দেখে আসতেছি, ওনাকে অনেক সজ্জন জানে, অনেক সজ্জন দেখেন। না না, কিন্তু আমাদের প্রশ্ন মির্জা ফখরুলের আপনার নিয়েই তো আমাদের। আমি প্রশ্নতে আসছি। জি জি বলেন। তো যেই কোশ্চেনটা আপনি করেছিলেন যে মির্জা ফখরুলের এখানে ইউনূস স্যারের বিষয় না, বিষয়টা হলো মির্জা ফখরুলের খুব ভাই বেড়াদার, যে রুমে বসে গল্প করেন, জাতীয় পার্টি নিয়ে দুজন বন্ধু আছেন, রুমমেট ক্লাসমেট যাই বলি না, এখন উনি ওই জায়গায় কট খায় গেছেন। সো আমি আপনার কথা অবশ্য খুব মানে ফলো করতে পারতেছি না, মানে মানে মির্জা মানে আপনি ওয়াহিদউদ্দিন ভাই, সালাউদ্দিন ভাই আছেন, মানে এখানে মির্জা ফখরুলের একটা বড় ভূমিকা রয়েছে। আপনি এই পলিটিক্যাল এরিনাতে ওনার জায়গাগুলো অ্যাভয়েড করতে পারেন না। কনসেনসাস কমিশন আবার সালাউদ্দিন রয়েছেন,
এবং উনি ওই জায়গায় চতুরভাবে এখানে বাংলাদেশের মানুষের সাথে অনেকগুলো কাজ করতেছেন, যেটা হলো আসলে ওনার ব্যক্তিত্বের সাথেও যায় না, হয়তো পার্টিগত কারার জায়গা থেকে এগুলো আচ্ছা, করেন। আমরা এটা নিয়ে নিশ্চয়ই এখন আপনার প্রশ্ন আসে যে উপদেষ্টাদের মধ্যে যেটা শুনেছে, আমরা শুনতে পাচ্ছি, আমরা যখন নাগরিক কমিটি গঠন করেছিলাম অথবা এই সরকারকে দুইটা বিষয়, যে সরকার যদি কোনো ভালো কাজ করে সেটাতে আমরা সাপোর্ট দিই, কোনো যদি খারাপ কাজ করে সেটাতে আমরা বলছি সমালোচনা করব এবং জবাবদিহিতার আওতায় নিয়ে আসবো। তো বাংলাদেশে প্রধানমন্ত্রী শাসিত শাসন বা ইউনিটারি গভর্নমেন্টের একটা জায়গা সেন্ট্রাল বডি হওয়ার কারণে সবাই ইউনূস স্যারের দিকে আঙ্গুল তোলে। ইউনূস স্যার তো একা সবকিছু করবে না, তার অনেকগুলো হ্যান্ডস রয়েছে, উপদেষ্টা মহলগণ, একটা ফাইল সচিব পর্যন্ত যায়, অনেক সময় উপদেষ্টাও জানে না। তো রিসেন্টলি মানে আমাদের অফিসেও যখন আমরা বসি, তারপরে হলো যখন আমি ওই দিন এক রিক্সাতে উঠলাম, সে অনেক রিক্সা একটু নিয়ে যায়, রিক্সার পিছন থেকে অনেকগুলো কাগজ ফাইল বলে একটা তদবির করতে চায়। আমি বললাম ভাই এগুলা তো আমরা এগুলা করতে পারবো না। বলে যে অমুক বিএনপির নেতা করে, অমুক জামায়াতের নেতা করে, অমুক উপদেষ্টারা তো এটা করে ফেলছে, আপনার কাছে আগে আসছিলাম। তো অনেক ফাইলগুলো যেগুলো আসে আমাদের কাছে অনিয়ম বিভিন্ন জিনিস তদবিরের জন্য মানুষ আসে, তো আমরা যখন কোনো জিনিস নেগেট করে যাই, এগুলো আসলে স্টেটের সাথে যায় না, এগুলো মানুষের সাথে, তো মানুষের ট্যাক্সের টাকাতে এটা প্রবলেম হবে। তো সেই কাজগুলো আমরা পরবর্তীতে ওই দুর্নীতিগ্রস্ত বা একটা বাটপার লোক ওই প্রশাসনের বিভিন্ন জায়গায় ঢুকে পড়ে। পরে যখন ওই লোকটাকে আবার খুঁজে বের করি কিভাবে কাজটা করাইলেন, কোন জায়গা থেকে স্টোরি পাচ্ছি বিএনপি নেতা, কোন জায়গায় স্টোরি পাচ্ছি জামায়াত নেতা, কোন জায়গায় স্টোরি পাচ্ছি সচিব, কোন জায়গায় স্টোরি পাচ্ছি অমুক উপদেষ্টার হলো স্বামী বা অমুক উপদেষ্টার অমুক আত্মীয়র মাধ্যমে। এখন আসি যে ডকুমেন্টস, আমরা কিছু ডকুমেন্টস কালেক্ট করতেছি যারা এই কাজগুলো করেছে, যাদের মধ্যে দিয়ে করেছে, এবং আমাদের মনে হচ্ছে যে প্রত্যেকটা গভর্নমেন্টের জন্য পার্লামেন্ট রয়েছে, যারা সংসদে নির্বাচিত হয়ে যায়, সেখানে আলোচনা হয়, বিরোধী দল থাকে, আলোচনা হয়। যারা এই সরকার রান করতেছে তাদের তো জনগণের কাছে জবাবদিহিতার জায়গাটা থাকা উচিত। আমাদের জায়গা থেকে তারা যদি কোনো ভালো কাজ করে সেটা যেমন আমরা অ্যাপ্রিসিয়েট করব, কোনো উপদেষ্টা যদি কোনো রেকলেস হয়তো কোনো কাজ করে অথবা দুর্নীতির সাথে জড়িত হয়, কোনো অবৈধ সম্পদ উপার্জনের প্রচেষ্টা চালায়, আমরা সেটারও জায়গায় বিরোধিতা থাকবো, এবং সেটা যদি মানে এটা এখনো এটা আপনাদের এখনো তথ্য সংগ্রহ পর্যায়ে, মানে আপনারা নিশ্চিত না? কিছু তো তথ্য আমাদের কাছে আসছে, আপনার কাছে, এনসিপির কাছে, মানে এটা নিয়ে কি আপনি বলবেন না এনসিপি বলবে? এটা এনসিপিরও অনেকের কাছে আছে, মানে এটা তো মানে যখন একটা লোকে মানে অফিসে আসে, এই লোকটা কিন্তু 10 জনের কাছে যায়, এবং বাংলাদেশ খুবই মানে এমন একটা জায়গা দেখতেছি, সে একটা কাজ করার জন্য ওই বিএনপির সব নেতার কাছেও যায়, জামায়াতের সব নেতার কাছেও যায়, এবং তারা এটাই মনে করে যারা পলিটিক্স করে ওই একটা অবৈধ কাজ সে হলো করে দিবে, এবং এটাই নাকি এতদিন সিস্টেম হয়ে আসছে, মানে আমাদেরকে আয়সা যেটা তারা বলে। তো সেখানেও আমরা কিছু প্রমাণ পাচ্ছি, এটা নট অনলি মি, এটা অনেকের কাছে এই ধরনের এক্সপিরিয়েন্স তারা শিকার হচ্ছে। আমরা যখন বসতেছি একসাথে, আপনারা এনসিপি থেকে এরকম একটা শ্বেতপত্রের মতো প্রকাশ করবেন, তাই না? যে মানে উপদেষ্টারা কি করছে, আমরা তো এই উপদেষ্টাদের মধ্যে কি আপনাদের যারা তথ্য পাইতেছেন তাদের মধ্যে ছাত্র উপদেষ্টার তথ্য থাকতেছে? আমরা উপদেষ্টাদের কোন ছাত্র অথবা কে বিএনপির কোন জামায়াত এইভাবে দেরি না, যারা যখন সরকারে ঢুকে গেছে তাদের জবাব দিতে সরকারের জায়গা। সবাই এটাতে অ্যাকাউন্টেবল, সবাই এই জায়গায় একজন উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এবার দেখা গেছে যে এবার যে বরাদ্দ দেওয়া হয়েছে ঢাকার বাইরে কাজ করার ক্ষেত্রে সেটা 2,500 কোটি টাকার মতো, আমি সংখ্যাগুলিকে গোল গোল করে বলতেছি, 2,500 কোটি টাকার মতো। সেই 2,500 কোটি টাকার মধ্যে উনার যে উপজেলা মুরাদনগর, যেখান থেকে উনি ইলেকশন করবেন, সেই মুরাদনগরে দেওয়া হয়েছে সর্বোচ্চ বরাদ্দ 452 কোটি টাকা, গোল গোল করে বলতেছি এই, এবং জনাব হাসনাত আব্দুল্লাহকে দেওয়া হয়েছে 397 কোটি টাকার মতো অ্যাপ্রক্সিমেটলি। ওকে, তো এইটা 2,452 কে আপনি যে কয়টা 2,500 টাকাকে আপনি অনেকগুলি উপজেলাকে দিয়ে ভাগ দেন শুধু 2টা জায়গায়, এটাকে কি আপনি দুর্নীতি বলবেন, ভালো কাজ বলবেন, নাকি চেয়ারে বসে রয়েছি আমার জায়গায় দিমু না তো কার জায়গায় দিমু, ঠিকই আছে, কোনটা বলবেন? এটা তো আমি সমর্থন করি না, এবং আমিও পার্সোনালি এই খবরটা দেখে হাত করছি যে হ্যাঁ তাহলে আমিও তো যদি কিছু এলাকায় নিয়ে দিতে পারতাম হয়তো বা ইলেকশনে করলে। না, আপনি তো আপনার এলাকার কথা বলছেন চাঁদপুর, আপনার তো আরো ইন্টারেস্টিং, আপনাকে তো অবাঞ্ছিত ঘোষণা করছে বলে ওই এলাকায়, সেটা কি ত্রাণ বরাদ্দ দেন নাই বলে, না কি টাকা দেন নাই বলে, না কিসের জন্য?
আরেকটা বিএনপির দুইটা ওইটা বিএনপির দুইটা গ্রুপ ছিল, এক গ্রুপ হলো আগে প্রোগ্রাম করেছে, এখন আরেক গ্রুপ প্রোগ্রাম করতেছে। তো ওই এলাকার মানুষ তাদেরকে বলতেছে যে বিএনপির মগজ কি এই জায়গায় চলে গিয়েছে, একটা প্রোগ্রাম নামাইতে হবে কিভাবে, 1 মাস আগের ইস্যু নিয়ে তারা আসলে প্রোগ্রাম কি করবে নিয়ে কোনো কনটেক্সট পাচ্ছিল না। ওই দিন সবচেয়ে বড় ইয়েটা ছিল জামায়াতের একটা প্রোগ্রাম ছিল 5 দফা দাবি নিয়ে। তো জামায়াতকে নিয়ে বিএনপি ইদানিং খুব ভয় পাচ্ছে। তো তারা একটা প্রোগ্রাম দিবে, কি কনটেক্সট দিবে তারা পাচ্ছিল না। তো এটা আমার ওইখানের যিনি ছাত্রদল তার সাথে কথা হয়েছিল, এলাকার যারা আচ্ছা, ছিল ঠিক তাদের আছে, সাথে মানে কথা ছিল। এইটা তো বুঝতে এটা পারছি যে আমিও তো এই প্রসঙ্গে আমি যেতে চাই না, কারণ অলরেডি এটা মানুষের ঠিক কাছে ওরা ওইখানে হাসির পাত্র আচ্ছা, ঠিক হয়েছে আছে, তারা। তো যেটা এই ওইটা যদি আপনি একটু বলেন, বরাদ্দের ক্ষেত্রে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, মুরাদনগর, হাসনাত আব্দুল্লাহ, বরাদ্দ প্রশ্ন এটা আমিও সারপ্রাইজড হয়েছি যদি কোথাও হয়। এটা আসলে বাংলাদেশের কোনো সিস্টেমেটিক প্রসেস নেই। এবং আপনি আরো আশ্চর্য হবেন, আপনি এই নিউজটা দেখেছেন কিনা, কোন মন্ত্রণালয়ের একজন সচিব তার এলাকাতে এই বরাদ্দের কাছাকাছি শুধু একটা জায়গায় তার এলাকাতে নিয়ে গিয়েছেন। এবং আপনি শুধু এটা না যে আপনার না, এই বিভিন্ন জন দ্বারা সচিবরা তো দুষ্ট। আপনারা তো নতুন বন্দোবস্তের কথা বইলা ক্ষমতায় আসলেন, আপনাদের আমি তো এখন জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া এবং হাসনাত আব্দুল্লাহ, জনাব হাসনাত আব্দুল্লাহ, মানে আমি আমার জায়গাটা বলি, মুরাদনগর বা দেবিদ্বারে যদি কোনো উন্নতি হয় এটা আমারই সবচেয়ে বেশি উপকার হবে। কিন্তু ঘটনা হইতেছে ন্যায় বা ন্যায্যতার কথা তো একটা থাকতে হবে। আমি চেয়ারে বসছি, এখন আমি মুরাদনগরে সবচেয়ে বেশি বরাদ্দ দিলাম, হাসনাত আব্দুল্লাহ আমার বন্ধু, হাসনাত আব্দুল্লাহকে আমি সবচেয়ে বেশি বরাদ্দ দিলাম। এইটা যদি আপনারা প্রতিষ্ঠা করেন তাহলে মানে এটা কিরকম হইলো বলেন? এটা তো আমি 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 বললাম না, আপনারা তো কোনো প্রতিবাদ করেন নাই। এনসিপি তো পিক এন্ড চুজ করেন। এনসিপি তো যেহেতু উনি আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, আপনি চিন্তা করেন উনি যদি অন্য আসিফ হইতেন, উনি যদি আসিফ নজরুল হইতেন, আপনারা কি করতেন বলেন? ছাগল এমনি খাই ধরেন, এর মধ্যে উনি যদি এইটা করতেন